বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের ব্যাংকিং অংশের অধ্যায় ভিত্তিক আলোচনায় আজকে তোমাদের স্বাগতম। গত ক্লাসে আমরা বিভিন্ন ধরনের ব্যাংক হিসাব নিয়ে তোমাদের আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব একটি ব্যাংকে কিভাবে হিসাব খুলতে হয় বা কি ধরনের ব্যাংকে গ্রাহক হিসাব খুলবে এবং ব্যাংক হিসাব কিভাবে পরিচালনা করা যায়, এই সংক্রান্ত নানান বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। সো গত ক্লাসে আমি তোমাদের এরকম একটা টেবিলের কথা বলেছিলাম, যেটা তোমরা বলেছিলাম যে বাসায় তৈরি করবে, তৈরি করে তোমরা বইয়ের সাথে অ্যাটাচ করে রাখবে এবং যদি পারো তাহলে অবশ্যই টেবিলটা তোমরা তৈরি করে আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। আমি দেখে তোমাদের কারেকশন করে দিব বা তোমরা যদি নিজেরা তৈরি করো তাহলে এখান থেকে তোমরা আশা করি অনেক কিছু শিখতে পারবে। এখন আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ব্যাংক, যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা একটু খেয়াল করে দেখবা যে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে বিবেচ্য বিষয়। একজন গ্রাহক ব্যাংকে হিসাব করবে, এই ক্ষেত্রে সে কি কি বিষয় বিবেচনা করতে পারে। প্রথমে হচ্ছে ব্যাংক নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়। একজন গ্রাহক ব্যাংকে হিসাব করবে, প্রথমেই তাকে চিন্তা করতে হবে ব্যাংক নিয়ে, যে সে কোন ধরনের ব্যাংকে হিসাব করবে এবং সে কি ধরনের তার চাহিদা আছে। এই সব দিক মিলিয়ে সে প্রথমেই আগে ব্যাংক নির্বাচন করবে। এই ক্ষেত্রে সে কি কি বিষয় দেখতে পারে। প্রথমেই হচ্ছে তালিকাভুক্তকরণ। আমি যেই ব্যাংকে হিসাব করব সেই ব্যাংক অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত কিনা সেটা অবশ্যই আমাকে দেখতে হবে। যদি আমি যেই ব্যাংকে হিসাব করতে চাচ্ছি সেই ব্যাংক যদি কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হয়, অবশ্যই আমি সেখানে নির্ভয়ে আমি হিসাব খুলে ফেলবো। কারণ তালিকাভুক্ত ব্যাংক অবশ্যই অতালিকাভুক্ত ব্যাংকের চেয়ে বেশি নিরাপদ বিধায় একজন গ্রাহক অবশ্যই ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে তালিকাভুক্ত ব্যাংক নির্বাচন করবে। এরপরে আসো অবস্থান। আমি যেই ব্যাংকে হিসাব করব সেই ব্যাংকটি অবশ্যই আমার কর্মস্থল বা আমার বাসাবাড়ির কাছাকাছি হতে হবে, যেন আমি খুব সহজে দ্রুততম সময়ে ব্যাংকে যেয়ে লেনদেন করতে পারি। তৃতীয় যে বিষয়টা আমরা দেখতে পারি সেটা হচ্ছে কর্মীদের দক্ষতা। আমি যেই ব্যাংকে হিসাব করব সেই ব্যাংকের কর্মীরা কেমন, গ্রাহক ব্যাংকে অবস্থান করলে কর্মীরা সাথে সাথেই তাদেরকে রিসিভ করতেছে কিনা বা তাদের বিষয়গুলো শুনতে চাচ্ছে কিনা, জানতে চাচ্ছে কিনা, তাদের লেনদেনে সহযোগিতা করছে কিনা, কর্মীদের দক্ষতা কেমন, এই সকল বিষয় বিবেচনা করে অবশ্যই আমি ব্যাংকে হিসাব খুলবো। এরপরে হচ্ছে অধিক শাখা। আমি যেই ব্যাংকে হিসাব খুলবো অবশ্যই সেটা ওই ব্যাংকের অধিক শাখা থাকতে হবে। অধিক শাখা বলতে এখানে বোঝানো হচ্ছে আমি যেই ব্যাংকে হিসাব করবো সেটার বিভিন্ন জায়গায় শাখা অবস্থান থাকতে হবে, যেন আমি যে কোনো জায়গায় খুব সহজে আমার লেনদেনটা সম্পাদন করতে পারি। সো ব্যাংক নির্বাচনের ক্ষেত্রে একজন গ্রাহক এই ধরনের বিষয়গুলা দেখতে পারে। আরেকটা বিষয় যেটা দেখতে পারে সেটা হচ্ছে ইলেকট্রনিক প্রযুক্তি। আমরা জানি বর্তমান যুগ হচ্ছে ইলেকট্রনিকের যুগ। বিভিন্ন ইলেকট্রনিক প্রযুক্তি আবিষ্কার হওয়ার পর থেকে ব্যাংকিং জগতে একটি বিপুল পরিবর্তন হয়েছে। সো আমি যদি দেখি যেই ব্যাংকে আমি হিসাব খুলতে যাচ্ছি সেই ব্যাংকের ইলেকট্রনিক প্রযুক্তি খুব ভালো, অবশ্যই আমি সেই ব্যাংকে নির্দ্বিধায় হিসাব খুলে ফেলবো। এরপরে আসো হিসাব নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়। একজন গ্রাহক ব্যাংক নির্বাচন করে ফেললো, এখন সে কোন ধরনের হিসাব খুলবে এটা ডিপেন্ড করবে ওই গ্রাহকের চাহিদা এবং তার অবস্থার উপর ডিপেন্ড করে সে কোন ধরনের হিসাব করবে এটা সে নিজেই সিদ্ধান্ত নেবে। আমরা এখানে কিছু পরামর্শমূলক কথা বলতে পারি, যেমন এখানে যদি একজন গ্রাহক যদি সে নিম্ন মধ্য বা স্বল্প আয়ের ব্যক্তি হয়, যদি সে কৃষক হয়, শ্রমিক হয়, শিক্ষার্থী হয়, তাহলে গৃহিণী হয়, তাহলে অবশ্যই সে সঞ্চয়ী হিসাব করার জন্য আগ্রহী হতে পারে বা সঞ্চয়ী হিসাবটা তার জন্য উত্তম হবে। আমি আবারও বলে দিচ্ছি, কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, গৃহিণী এবং নিম্ন মধ্যবিত্ত ও স্বল্প আয়ের লোক, এদের জন্য অবশ্যই সঞ্চয়ী হিসাবটা উত্তম। এরপর আসো যাদের দৈনন্দিন লেনদেন করতে হয়, যেমন যারা ব্যবসা প্রতিষ্ঠান করে বা যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ব্যবসায়ী বা শিল্পপতি যারা আছেন, তারা অবশ্যই চলতি হিসাব খুলতে পারেন, কারণ তাদের দৈনন্দিন লেনদেন করতে হয়, তাদের জন্য চলতি হিসাবটাই উত্তম। এরপরে যাদের কাছে প্রচুর অলস অর্থ থাকে, যে প্রচুর পরিমাণে অলস অর্থ পড়ে আছে যেটা আপাতত কোনো কাজে লাগবে না, সে এই অলস অর্থটা অবশ্যই স্থায়ী হিসাবে জমা রাখতে পারে, যেখান থেকে সে উচ্চ হারে সুদ পাবে। সো এই সকল বিষয়ে বিবেচনা করে একজন গ্রাহক সিদ্ধান্ত নিতে পারে সে কোন ধরনের হিসাব সে পছন্দ করবে বা কোন ধরনের হিসাব সে খুলবে। সো এই হচ্ছে মোটামুটি আমরা ব্যাংক নির্বাচনের ক্ষেত্রে কি কি বিষয় একজন গ্রাহক দেখবে সেটা নিয়ে আলোচনা করলাম, এবং হিসাব নির্বাচনের ক্ষেত্রে একজন গ্রাহক কি কি বিষয় দেখবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব ব্যাংকে হিসাব খোলার পদ্ধতি সম্বন্ধে। সো গ্রাহক ব্যাংক হিসাব নির্বাচন পর এবং ব্যাংক নির্বাচন পর সে কিভাবে হিসাব খুলবে সেই পদ্ধতি সম্বন্ধে আজকে আমরা একটু জানার চেষ্টা করব। এখানে দেখো ব্যাংক হিসাব খোলার পদ্ধতি, এখানে আমাদের চলতি এবং সঞ্চয়ী এই দুইটা হিসাবের প্রক্রিয়া অনেকটাই একই রকম, তাই এই হিসাব খোলার পদ্ধতিও সেম।
আর স্থায়ী হিসাব যেহেতু এখানে এককালীন টাকা জমা রাখা হয় এবং মেয়াদ শেষে একবারে টাকা উত্তোলন করা হয়, সেজন্য এখানে হিসাব খোলার পদ্ধতিটা একটু ভিন্ন রকম। সো প্রথমে আমরা চলতি এবং সঞ্চয় হিসাব খোলার ক্ষেত্রে কি কি প্রক্রিয়া বা কি কি পদ্ধতি অবলম্বন করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখো, চলতি এবং সঞ্চয় হিসাব খোলার পদ্ধতির প্রক্রিয়ার মধ্যে প্রথমেই আছে আবেদনপত্র সংগ্রহ। আমি যেই ব্যাংকে আমি হিসাব খুলবো এবং যেই হিসাব আমি খুলবো সেই হিসাব সংক্রান্ত একটা আবেদনপত্র অবশ্যই আগে আমাকে সংগ্রহ করে নিতে হবে। আবেদনপত্র পূরণ, আবেদনপত্র সংগ্রহ করার পর অবশ্যই সেই আবেদনপত্রটা আমি সঠিকভাবে পূরণ করার চেষ্টা করব। আবেদনপত্র পূরণের মধ্যে একটা ফর্ম আছে যেটাকে বলা হচ্ছে কেওয়াইসি ফর্ম। কেওয়াইসি এর পুনরূপ হচ্ছে নো ইউর কাস্টমার, যেটা তোমরা বই দেখতে পারবে। এখানে মূলত আবেদনপত্র যখন একজন গ্রাহক পূরণ করবে তখনই তো সে তার সকল বিষয় এখানে পূরণ করার চেষ্টা করবে, কিন্তু স্পেশালি এই কেওয়াই ফর্ম কেন দরকার হলো? মূলত গ্রাহক সম্বন্ধে বিস্তারিত জানার জন্য ব্যাংক একটা পেজ সরবরাহ করে। এই পেজে একজন গ্রাহক তার বিস্তারিত সকল তথ্য ওইখানে পূরণ করার চেষ্টা করবে। এখানে কোনো কিছু সে গোপন করতে পারবে না। সেই ফর্মটাকে বলা হচ্ছে কেওয়াইসি ফর্ম। এরকম একটা ফর্ম আমরা আশা করি পরবর্তীতে দেখব এবং এই কেওয়াইসি ফর্ম নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। কেওয়াইসি ফর্ম পূরণ করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে পরিচয়কারীর স্বাক্ষর। পরিচয়কারীর স্বাক্ষর, এটা আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে। আমি যেই ব্যাংকে হিসাব খুলি না কেন, ওই ব্যাংকে অলরেডি হিসাব আছে এমন একজন ব্যক্তির সুপারিশে আমাকে ব্যাংকে হিসাব খুলতে হবে। এটাকে বলা হচ্ছে পরিচয়কারী। এই পরিচয়কারী স্বাক্ষর ব্যতীত সাধারণত আমি ব্যাংকে হিসাব খুলতে পারবো না। এরপর হচ্ছে দলিলপত্র সংগ্রহ। পরিচয়কারী স্বাক্ষর প্রদান করার পরে আমাকে ব্যাংকের নিকট প্রয়োজনীয় দলিলপত্র ব্যাংক হিসাবের সাথে একসাথে করে জমা দিতে হবে। সেই প্রয়োজনীয় দলিলপত্রগুলোর মধ্যে কি কি থাকে, যদি ব্যাংক হিসাবে একজন ব্যক্তি খুলে সেক্ষেত্রে তার এক বা একাধিক ছবি থাকতে পারে, তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি থাকতে পারে, এগুলা ব্যাংক চাইতে পারে, এগুলা ফটোকপি করে সে জমা দিবে ব্যাংক হিসাবের সাথে। যদি ব্যক্তি না হয়, এটা এক মালিকানা প্রতিষ্ঠান হয়, এক মালিকানা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অবশ্যই ট্রেড লাইসেন্সের একটা ফটোকপি জমা দিতে হবে। যদি সেটা অংশীদারি ব্যবসা হয়, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের ফটোকপির পাশাপাশি অংশীদারি চুক্তিপত্রের একটি কপিও অবশ্যই এখানে জমা দিতে হবে। যদি এটা কোম্পানির ক্ষেত্রে হয়, যদি কোম্পানির ক্ষেত্রে ব্যাংক হিসাব খোলার প্রয়োজন হয়, কোম্পানির ক্ষেত্রে ট্রেড লাইসেন্স তো লাগবে, এর পাশাপাশি সংঘ স্মারক এবং সংঘবিধির যে ফটোকপি আছে সেটিও এই হিসাবের সাথে জমা দিতে হবে। যদি প্রতিষ্ঠানটি সমবায় প্রতিষ্ঠান হয়, সমবায় প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একইভাবে ট্রেড লাইসেন্স লাগবে এবং সমবায় সংঘবিধি যেটা আছে তারও একটা ফটোকপি এখানে অবশ্যই অ্যাটাচ করে জমা দিতে হবে। এই হচ্ছে আমাদের আবেদনপত্র, দলিলপত্র সংগ্রহ। দলিলপত্র আমি অ্যাটাচ করার পর বা সকল কাগজপত্র আমি হিসাবের সাথে অ্যাটাচ করার পর আমাকে আবেদনপত্রটা ব্যাংকের কর্মকর্তার নিকট জমা দিতে হবে। আবেদনপত্র জমা দান সকল কিছু হয়ে গেলে আমি আবেদনপত্রটা ব্যাংকের কর্মকর্তার নিকট জমা দিয়ে দিব। এরপরে নমুনা স্বাক্ষর কার্ড। আবেদনপত্র ব্যাংক কর্মকর্তা জমা নেওয়ার পরে আমাকে একটি বিশেষ কার্ড প্রদান করবে, যেই কার্ডে আমি তিনবার, একজন গ্রাহক তিনবার তার নাম লিখবে এবং তিনবার স্বাক্ষর দিবে। মূলত লেনদেনের নিরাপত্তার জন্য এই নমুনা কার্ড ব্যাংক সংগ্রহ করে রাখে। যেই কার্ডটা ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করে রাখা হবে, যদি তুমি কোনো চেকের মাধ্যমে অর্থ উত্তোলন করো তাহলে তোমার চেকে প্রদত্ত স্বাক্ষর এবং এই নমুনা স্বাক্ষর কার্ডের সাথে ব্যাংক তোমার স্বাক্ষর মিলিয়ে দেখবে। যদি কোনো অমিল থাকে তাহলে কিন্তু ব্যাংক সেক্ষেত্রে তোমাকে অর্থ উত্তোলনের কোনো সুযোগ দিবে না, সে ব্যাংক ব্যবস্থা নিবে। আর যদি মিলে যায় তাহলে অবশ্যই তুমি খুব সহজে অর্থ উত্তোলন করতে পারবা। এখন ব্যক্তি যদি নিরক্ষর হয় সেক্ষেত্রে কিভাবে নমুনা স্বাক্ষর কার্ড রাখে? ব্যক্তি নিরক্ষর, এই ক্ষেত্রে সাধারণত ব্যাংক কোনো স্বাক্ষর রাখে না। এই ক্ষেত্রে ব্যাংক ব্যক্তির বৃদ্ধাঙ্গুলির বাম হাতের বৃদ্ধাঙ্গুলির ছাপ রেখে দেয়। এই ছাপের মাধ্যমে সে অর্থ উত্তোলন ও জমা করতে পারে। এরপর আসলে প্রাথমিক জমা। আমরা আগে আলোচনা করেছিলাম যে কোন হিসাবে কত টাকা জমা করতে হয়। নমুনা স্বাক্ষর কার্ড পূরণ করার পরে ব্যাংক তোমাকে কিছু টাকা প্রাথমিকভাবে জমা রাখতে হবে। যদি সেটা চলতি হিসাব হয় ন্যূনতম 5,000 টাকা, যদি সেটা সঞ্চয়ী হিসাব হয় ন্যূনতম 1,000 টাকা, এবং যদি সেটা স্থায়ী হিসাব হয় এবং স্থায়ী হিসাবের ক্ষেত্রে ন্যূনতম 1 লক্ষ টাকা, এবং পেনশন সঞ্চয় হিসাবের ক্ষেত্রে ন্যূনতম 500 টাকা অবশ্যই তোমাকে ব্যাংক হিসাবে জমা দিতে হবে। এরপরে আসো চেক বই গ্রহণ। ব্যাংকে প্রাথমিক টাকা জমা দেওয়ার পরে ব্যাংক তোমাকে একটি চেক বই এবং জমা রসিদ বই প্রদান করবে, যার মাধ্যমে তুমি ব্যাংক থেকে অর্থ উত্তোলন ও জমা দুটি কাজই করতে পারবে। এই হচ্ছে মোটামুটি আমাদের চলতি ও সঞ্চয়ী হিসাব খোলার পদ্ধতির ক্ষেত্রে এই প্রক্রিয়াগুলো আমাদের অবলম্বন করতে হয়। এখন আসলে আমরা যাব স্থায়ী হিসাব খোলার পদ্ধতি।
যেহেতু স্থায়ী হিসাবে অর্থ একবারই জমা দেওয়া হয় এবং মেয়াদ শেষে সুদ সহ অর্থ একেবারেই উত্তোলন করা হয়, তাই এই ক্ষেত্রে ওরকম কোনো ঝামেলা গ্রাহককে যেতে হয় না। শুধুমাত্র একটি সিম্পল ভাবে ব্যাংক কর্তৃক সরবরাহকৃত একটি ফর্মে সে বিভিন্ন রকম তথ্য পূরণ করে ব্যাংকের নিকট জমা দিলেই তার হিসাবটা ওপেন হয়ে যাবে এবং মেয়াদ শেষে সে অর্থ পেয়ে যাবে। তো প্রথমে এক্ষেত্রে আমাদের প্রক্রিয়াটা কি, সেটা হচ্ছে আবেদনপত্র সংগ্রহ। সেই একইভাবে আমি যদি স্থায়ী হিসাব খুলতে চাই, আমি ব্যাংকের নিকট একটি আবেদনপত্র, ব্যাংকের নিকট থেকে একটি আবেদনপত্র সংগ্রহ করব। আবেদনপত্র পূরণ ও জমা দেওয়া, সঠিকভাবে আবেদনপত্র পূরণ করে সেটা ব্যাংকের নিকট জমা দিব। অর্থ জমা ও উত্তোলনের প্রমাণস্বরূপ একটি দলিল ব্যাংক প্রদান করবে। অর্থ জমা ও প্রমাণস্বরূপ স্থায়ী আমানতের রসিদ সংগ্রহ। আমি স্থায়ী হিসাব খুললাম, স্থায়ী হিসাবে আমি অর্থ জমা করলাম, আর মেয়াদ শেষে আমি অর্থ উত্তোলন করব। এই ক্ষেত্রে ব্যাংক নিশ্চয়তা, গ্রাহকের নিশ্চয়তা প্রদান করার জন্য একটি দলিল প্রদান করবে, যে দলিলে কত টাকা জমা আছে, কত মেয়াদের জন্য জমা আছে এবং কি পরিমাণে সুদ প্রদান করা হবে, এই ধরনের তথ্য সম্বলিত একটি দলিল তাকে প্রদান করে, যে দলিলটাকে বলা হয় ফিক্সড ডিপোজিট রিসিপ্ট বা স্থায়ী আমানত রসিদ। এই তিনটা প্রক্রিয়া সম্পাদন করলে মোটামুটি আমাদের স্থায়ী হিসাব খোলার প্রক্রিয়া শেষ এবং একজন গ্রাহক স্থায়ী হিসাবের মালিক হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাংক হিসাব খোলার পদ্ধতি। আমাদের পরবর্তী টপিকে দেখো, এখানে আমরা ব্যাংকে কিভাবে হিসাব খুলবো সেই সম্পর্কিত একটা প্রক্রিয়া এখানে দেওয়া আছে। আমরা আশা করি স্টেপ বাই স্টেপ অল্প অল্প করে দেখলে তোমরা বুঝতে পারবা। আমি যদি ব্যাংকে হিসাব খুলতে চাই, আমি যে ব্যাংকে হিসাব খুলতে চাই না কেন, ব্যাংক প্রথমে আমাকে 10 থেকে 12 পেজের একটা বই আমাকে সরবরাহ করবে। এই বইয়ে যাবতীয় সকল ইনফরমেশন আমাকে পূরণ করতে হবে। এর মধ্যে এই যে ওপেনিং পেজটা এরকম হয়ে থাকে, এখানে দেখো সিআইএফ নাম্বার, সিআইএফ এটা হচ্ছে তুমি হিসাব ধারক, গ্রাহক কত নাম্বার গ্রাহক ব্যাংকের, সেই নাম্বারটা এখানে ব্যাংক লিপিবদ্ধ করে দিবে, যেটাকে বলা হচ্ছে কাস্টমার ইনফরমেশন ফর্ম। অ্যাকাউন্ট নেম, তোমার অ্যাকাউন্টটা কি হবে, যদি সেটা চলতি হিসাব, এখানে চলতি হিসাব লেখা থাকবে, সঞ্চয় হিসাব হলে সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব হলে স্থায়ী হিসাব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় অ্যাকাউন্ট নাম্বার, তোমার যে হিসাব হোক না কেন ব্যাংক তোমাকে একটা নাম্বার প্রদান করবে। এই নাম্বারটি খুব যত্ন সহকারে তোমাকে সংরক্ষণ করতে হবে, কারণ এই নাম্বারের মাধ্যমে মূলত তুমি বিভিন্ন ধরনের লেনদেন সম্পাদন করতে পারবে, যে হিসাবে তুমি খোলো না কেন। এরপরের প্রক্রিয়াটা কি দেখো, বিভিন্ন ধরনের ইনফরমেশন আমাদের এখানে পূরণ করতে হয়। আমরা এক এক করে সব দেখবো, এত দেখার আমাদের আসলে সময় হবে না, আর এগুলো দেখেও এত বোঝা যায় না। তো আমরা একটু আনুমানিক একটা ধারণা নেব এখান থেকে, যে ব্যাংকে হিসাব করতে গেলে কি ধরনের বই বা ফর্ম পূরণ করতে হয়। এখানে দেখো বিভিন্ন ধরনের ইনফরমেশন এখানে পূরণ করতে হয়, এরকম পেজ সম্বলিত বই দেওয়া হয়। সবচেয়ে ইনফরমেশন যেটা, যে জায়গাটা আমরা দেখবো সেটা হচ্ছে কেওয়াইসি ফর্ম। এই যে দেখো কেওয়াইসি প্রোফাইল ফর্ম লেখা আছে এখানে। এখানে ব্যাংক গ্রাহকের যাবতীয় যত রকম ইনফরমেশন আছে সব এখানে লিপিবদ্ধ করতে হয়। এখানে ব্যাংক গ্রাহক ব্যাংকের নিকট কোনো কিছু গোপন করতে পারবে না। সেই ইনফরমেশনগুলোর মধ্যে কি, তার নাম, তার বাবার নাম এবং ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের যে নম্বর আছে, তার বর্তমান কর্মস্থল, সে কি ধরনের লেনদেন করবে, কি ধরনের তার আয়, যদি তার সে একজন ট্যাক্স পেই হয় তাহলে ট্যাক্স বা টিন নাম্বার যেটা আছে, এই ধরনের নানা ইনফরমেশন সেইখানে পূরণ করবে, কোনো কিছু সে গোপন রাখতে পারবে না। সো আমাদের কেওয়াইসি ফর্মটা এরকম হয়ে থাকে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আর বাকি যে প্রক্রিয়াগুলো যেগুলো আছে এগুলা ব্যাংক কর্মকর্তা নিজে থেকেই পূরণ করে দেয়, তোমার আর পূরণ করার প্রয়োজন হয় না। এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাংকে হিসাব খোলার জন্য এরকম একটা বই আমাদের সরবরাহ করা হয় এবং বইটা খুব যত্ন সহকারে পূরণ করতে হয়। এখন আসো নমুনা স্বাক্ষর কার্ড। নমুনা স্বাক্ষর কার্ড সম্বন্ধে আমরা আজকে জানবো। আমরা ব্যাংকের আবেদন প্রক্রিয়ার মধ্যে আমরা দেখেছিলাম যে নমুনা স্বাক্ষর কার্ড মানে একজন গ্রাহক ব্যাংকে হিসাব খোলার পর প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দেওয়ার পর ব্যাংক কর্মকর্তা তাকে একটি বিশেষ কার্ড প্রদান করে, যেই কার্ডে একজন গ্রাহক তার নাম 3 বার লিখে এবং 3 বার স্বাক্ষর প্রদান করে, এবং এই কার্ডটি ব্যাংক বিশেষভাবে ইলেকট্রনিক পদ্ধতিতে তার ব্যাংক অ্যাকাউন্টে রেখে দেয়, এবং যখনই গ্রাহক অর্থ উত্তোলন করে তার চেকে প্রদত্ত স্বাক্ষর এবং ব্যাংক কর্তৃক সংরক্ষিত যেই নমুনা কার্ডের স্বাক্ষর আছে, এই দুইটা স্বাক্ষর ব্যাংক মিলিয়ে দেখে। কোনো কারণে যদি দেখে স্বাক্ষরে কোনো অমিল আছে তাহলে কিন্তু ব্যাংক সে অর্থ প্রদান করে না। মূলত লেনদেনের নিরাপত্তার জন্যই এই নমুনা স্বাক্ষর কার্ড ব্যাংক সংরক্ষণ করে রাখে। তো আমরা একটু দেখবো যে নমুনা স্বাক্ষর কার্ডটা কিরকম হয়ে থাকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে একটা নমুনা স্বাক্ষর কার্ডের আমরা নমুনা বলতে পারি। দেখো এখানে ব্যাংকের নাম লেখা আছে,
শাখা, হিসাব নং, তোমাকে ব্যাংক হিসাব খোলার পরে যে নম্বর প্রদান করেছে সেই হিসাব নম্বরটা এখানে লেখা থাকবে। হিসাব শিরোনাম মানে তোমার নাম, এখানে হিসাব ধারকের পূর্ণ হিসাব শিরোনাম বলতে এখানে বোঝানো হচ্ছে হিসাবের নাম, সরি। আর হিসাব ধারকের পূর্ণ নাম, তুমি হিসাব খুলেছো, তুমি তোমার নামে হিসাব খুললে তোমার নাম এখানে 3 বার লিখবে। নমুনা স্বাক্ষর, এখানে 3 বার তুমি তোমার স্বাক্ষর প্রদান করবে এবং সবার শেষে ব্যাংক কর্মকর্তা স্বাক্ষর থাকবে। এই কার্ডটা ব্যাংক কিন্তু তোমাকে প্রদান করবে না, ব্যাংক তাদের নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে এটা সংরক্ষণ করে রাখবে। সো যদি উদ্দীপকে যদি আসে এরকম একটা ছবি তোমাদেরকে দিয়ে দিল, আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে এটি হচ্ছে একটি নমুনা স্বাক্ষর কার্ড। এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নাম লেখার অপশন থাকবে 3টা এবং স্বাক্ষর দেওয়ার অপশন থাকবে 3টা। এইভাবে দেখে আমি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো। সো এই হচ্ছে আমাদের নমুনা স্বাক্ষর কার্ড। আশা করি এই উদ্দীপকে যেভাবে আসো তোমরা বুঝতে পারবে। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ব্যাংক হিসাব কিভাবে পরিচালনা করে, ব্যাংক হিসাব কিভাবে বন্ধ করে, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজ এই পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।